প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু দ্য স্টার প্লে। সাথে হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। খেলা না হলেও দর্শকদের উন্মাদনা। সিরিজ নির্ধারণী ম্যাচ ঢাকায়। টি-20 বিশ্বকাপ না খেলা টাইগার ক্রিকেটের জন্য বড় ক্ষতির কারণ। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে বড় ভুল বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। আবারও জাতীয় দলে ফেরার বার্তা পেয়েছেন মোসাদ্দেক সৈকত। পিএসএল এর ফাইনালে গতির ঝড় তুলবেন নাহিদ রানা। ড্রেসিং রুমের পুরনো সংস্কৃতি ভাঙতে প্রয়োজন দক্ষ মাস্টারমাইন্ড। সঠিক কোচ পাবে তো বাফুফে? ফ্যান্ডা ডাগ আউটে চান রোজারিও মিকেলকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উত্তাপ ছড়াবে আতলেতিকো আর্সেনাল। এবার আর শিরোপা হাতছাড়া করতে চায় না সিমিওনের দল। জয়ে চোখ গানারদের। শিরোনাম দেখছেন, এবার বিস্তারিত। সারাদিনের কাক ভেজা বৃষ্টিতে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। খেলা পণ্ড করলেও ভক্তদের ভালোবাসা থেকে লিটনদের মোটেও বঞ্চিত করতে পারেনি বেরসিক বৃষ্টি। খেলা না হলেও মাঠে এসে গলা ফাটিয়েছেন টাইগার ভক্তরা। ক্যাপ্টেন লিটনও কৃতজ্ঞতা জানিয়ে ছেড়েছেন বন্দর নগরী। চট্টগ্রামে সিরিজের শেষ দিনটা কেমন ছিল জানাবেন রেদওয়ান শাওন। কেউ কেউ বলে ক্রিকেটটা নাকি আর চলে না। আচ্ছা, এই ছবিগুলো দেখে কি সত্যিই মনে হয় ক্রিকেটটা মানুষকে মাঠে টানে না? বৃষ্টি ভেজা সাগরিকায় আলস্য একদিন। কাক ভেজা শালিকটাও হয়তো অপেক্ষমান একটুখানি রোদের আশায়। শালিকের কথায় কি আর বৃষ্টি থামে? সাগরিকার দ্বিতীয় টি-20টাও ভেসে গেছে আকাশ গড়া পানিতে। ম্যাচ যেহেতু নেই, তাই স্টেডিয়ামেও ভর করেছে আলস্য সময়। সারাদিন ক্লান্ত থাকা শরীরটা কেউ জিরিয়ে নিচ্ছেন, তো কেউ আবার বৃষ্টি থেকে বাঁচতে দিয়েছেন ভো দৌড়। পরিবারের মানুষের খোঁজ নিতেও ফোনে ব্যস্ততা সাগরিকায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের। গ্যালারির আয়রন গেটে টিকিট চেকারদের তো আরও আরাম, চা খেয়েই কাটছে সময়। হঠাৎ অবশ্য দুই একজন ক্রিকেট পাগল ভক্ত ছুটে এসেছেন বৃষ্টি বিলাসে। ছোট্ট শিশুর অপেক্ষা লিটনদের দেখবে বলে গায়ে লাল সবুজ জড়িয়ে কেউ কেউ আছেন আকাশ পানে চেয়ে। মাঝে মাঝে গর্জনও দিয়েছে বাঘেদের দেখতে আসা ক্রিকেট প্রেমীরা। ভক্তদের এই আকুল প্রতীক্ষা অবশ্য দূর থেকেই দেখেছেন শন টেইট। অজি কিংবদন্তি হয়তো ভাবছেন, কি পাগল এক ক্রিকেট জাতি এই বাংলাদেশ। জীবনের প্রথম স্টেডিয়ামে আসছি খেলা দেখার জন্য, তো প্রথমে এসেই এটা হলো আর কি। তো এখন বৃষ্টির কারণে তো ম্যাচটা হচ্ছে না, অবশ্য অনেক খারাপ লাগতেছে এটা। আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হলো না আর কি। চলতি সিরিজের শেষ টি-20টা শেষ পর্যন্ত মাঠে নামেনি, তবে লিটনদের এক নজর দেখতে ছুটে এসেছেন বেশ কিছু মানুষ। পুলিশের বাধা কিংবা বৃষ্টি, কোনো কিছুই কি থামাতে পারে তাদের? ক্যাপ্টেন লিটনও তাই যাবার বেলা হাত বাড়িয়ে ধন্যবাদটাই দিলেন। এমন ভক্তদের ভালো না বেশি কি আর উপায় আছে? বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20। আপনারা দেখলেন দেশের মানুষ এদেশের ক্রিকেটটাকে ঠিক কতটা ভালোবাসে, কিভাবে বৃষ্টির মাঝেও বাংলাদেশ দলটার জন্য গলা ফাটাতে তারা স্টেডিয়ামে ছুটে এসেছে। তবে তাদের যে আশা, তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নে আপাতত বড় বাধা এই বৃষ্টি। বাংলাদেশের সামনেও সিরিজটা জয়ের হাতছানি ছিল এই ম্যাচটা জিতে। তবে সেটা যেহেতু হলো না, এখন চোখ রাখতে হবে 2রা মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। চট্টগ্রাম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ। ইন্ডিয়া শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। আর বিশ্বকাপ না খেলার এই সিদ্ধান্তটা টাইগার ক্রিকেটের জন্য একটা বড় ক্ষতি হিসেবেই মন্তব্য করেছেন সাকিব আল হাসান। আর এই যে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা যারা নিয়েছেন, সেই পুরো দায়টা তৎকালীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের মাটিতে নিজের ক্যারিয়ার শেষ করার ব্যাপারে এখনও আশাবাদী সাকিব আল হাসান।
তিনি সেটা মনে করেন যে অন্ততপক্ষে বাংলাদেশে এসে তিনি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা শেষ করতে পারবেন। মুম্বাইয়ে ইউরোপিয়ান টি-20 2026 আসরের জার্সি উন্মোচনে এসে দেশের ক্রিকেট এবং নিজের ভবিষ্যৎ দুটো নিয়েই কথা বলেছেন নাম্বার 75। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান রাজনৈতিক মামলায় তার দেশে ফেরা দায়। টাইগার জার্সিতে তাকে দেখা না গেলেও বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে নিয়মিতই দেখা যায় সাকিবকে। নাম লিখিয়েছেন প্রথমবারের মতো হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 লিগেও, যা অনুষ্ঠিত হবে বেলজিয়ামে। এই টুর্নামেন্টের জার্সি উন্মোচন হলো ভারতে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব কথা বলেছেন দেশের ক্রিকেট নিয়ে, জানিয়েছেন দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা। তার মতে বিশ্বকাপে অংশ না নেয়া দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এটা একটা বড় ক্ষতি, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় মিস। কারণ আমরা এমন একটা দেশ যারা বিশ্বকাপে নিজেদের দলকে খেলতে দেখতে ভালোবাসি। বিশ্বকাপে টাইগারদের না খেলার দায়টাও দিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আমরা ক্রিকেট পাগল একটি দেশ, বাংলাদেশের মতো একটি দল বিশ্বকাপে না থাকাটা বড় ভুল। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। এখনও দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন সাকিব, জানিয়েছেন দেশের মাটিতেই টানতে চান আন্তর্জাতিক ক্যারিয়ারের রীতি। এটা পরে দেখা যাবে। আমি চাই দেশেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে। সময়ের সঙ্গে পরিস্থিতি ভালো হবে বলে আমি আশাবাদী। আমি যা চাই সেটা পেতে পারবো। এ সময় বাংলাদেশ দলের বর্তমান অবস্থার প্রশংসা ছিল সাকিবের কণ্ঠে। তার ভাষায় ব্যক্তি নির্ভর ক্রিকেট থেকে বেরিয়ে এখন দলগত পারফরমেন্স করছে বাংলাদেশ, যাকে ভালো দিক হিসাবে অবহিত করেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলে থাকছেন এমন বার্তা পাওয়ার পরে সিলেট থেকে সোজা ঢাকায় চলে এসেছিলেন মোসাদ্দেক সৈকত, কিন্তু ভাগ্যের শিকে কিন্তু ছেড়ে নাই। তৃতীয় ওয়ানডের দলে মোসাদ্দেক সৈকতের জায়গা হয়নি। তার পরের দিনই আবার তিনি চলে গিয়েছিলেন সিলেটে। তবে নিশ্চিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের কাছ থেকে একটা পজিটিভ বার্তা তিনি পেয়েছেন। তাকে পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য বিবেচনা করা হচ্ছে এবং সেই আশায় বুক বাঁধছেন এই টাইগার অলরাউন্ডার। এই মুহূর্তে ডিপিএলকেই তিনি পাখির চোখ করেছেন। ডিপিএলে ভালো পারফর্ম করে আবারও ন্যাশনাল টিমে তার নিজের জায়গাটাকে সিকিউর করতে চান মোসাদ্দেক সৈকত। মোসাদ্দেক সৈকত বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের নাম। মিডল অর্ডারে লম্বা সময় সার্ভিস দেওয়ার সব গুণাগুণ থাকা সত্ত্বেও নিজেকে প্রমাণ করতে পারেননি নিজের মতো করে। সবশেষ বিপিএলে খেলতে পারেননি রেড ফ্ল্যাগের অভিযোগে। সেই অভিযোগ উঠিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্কোয়াডে জায়গা পাওয়ারও কথা ছিল। সেজন্য সিলেট থেকে উড়িয়ে আনা হয়েছিল ঢাকায়। শেষ পর্যন্ত রাখা হয়নি দলে। কিন্তু কেন? থার্ড ওয়ানডেতে হয়তোবা প্ল্যান করা ছিল, তো হয়তোবা লাস্ট আওয়ারে কোনো প্ল্যান হয়তোবা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি-20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। সো সেটা হয়তোবা দু একটা আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। সো ওই জায়গায় এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। টিম ম্যানেজমেন্ট থেকে বার্তা পেয়েছেন ভালো করলে সুযোগ মিলবে জাতীয় দলে। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগকে করছেন পাখির চোখ। জাতীয় দলের চিন্তায় মিডল অর্ডারে নিজেকে করতে চান আরও শানিত। অবশ্যই টার্গেট থাকবে যে আমার মনে হয় যে বিসিবির ওই প্ল্যান করা আছে যারা কিনা এই লিগে ভালো খেলবে, একটা ভালো অপরচুনিটি আছে তাদের ন্যাশনাল টিমে ব্যাক করার। সো সেই জায়গা থেকে যখন আমি টিমের জন্য ভালো খেলতে চাইবো, একই সাথে ওই পারফরমেন্সটা আমার নিজেরও হয়ে যাবে। সো ওই টার্গেটটাই থাকবে টিমকে জেতানোর। সো আলটিমেটলি প্রিমিয়ার লিগের পরে দেখা যাক ইনশাল্লাহ কতটুকু কী হয়। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে এবারও করতে চান চ্যাম্পিয়ন। অধিনায়কের আর্মব্যান্ডটা থাকছে তার হাতেই। আমি লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6-এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সো সেই জায়গা থেকে মানে টিমের রিকোয়ারমেন্ট এবং আসলে বর্তমানে ন্যাশনাল টিমের মানে যেই চাহিদাটা আছে, আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। পিএসএলে নাহিদ রানার যাত্রাটা রবি ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হইয়াও যেন হইল না শেষ। পিএসএলে আগুন ঝরানো বোলিংয়ে শোয়েব আক্তারের মতো লেজেন্ডারি ক্রিকেটারের প্রশংসা কুড়িয়েছিলেন নাহিদ রানা। বাংলাদেশে সিরিজ থাকার কারণে পিএসএল রেখেই বাংলাদেশে চলে এসেছিলেন তিনি, কিন্তু তার দল পেশাওয়ার জালমি এই মুহূর্তে টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিফাই করেছে। নাহিদ রানাকে তারা দলে চায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পিএসএল কর্তৃপক্ষ বা পেশাওয়ার জালমি কর্তৃপক্ষ অনুরোধ করেছে ফাইনালের জন্য যেন নাহিদ রানাকে ছাড়া হয়।
একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেরি না করে ছাড়পত্র দিয়ে দিয়েছে। নাহিদ রানা খেলবেন PSL এর ফাইনাল 3 মে এবং সেই ফাইনালে আরও একটা নাহিদ রানার ঝড় দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া। শেষ হইয়াও হইল না শেষ। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার যাত্রা শেষ হতে হতেও হলো না। 3 মের ফাইনাল খেলতে আবারও যাচ্ছেন পাকিস্তানে। এবারের PSL-এ পেশোয়ার জালমির হয়ে অভিষেক আসরেই চমক দেখিয়েছেন টাইগার পেসার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গেল 13 এপ্রিল দেশে ফিরে আসেন। দ্বিতীয় ধাপে আবারও খেলতে যাওয়ার কথা থাকলেও বিসিবি তাকে জানিয়ে দিয়েছিল NOC দেয়া হবে না। তবে সেই সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের আসরের ফাইনালে ওঠায় পেশোয়ার কর্তৃপক্ষ নাহিদকে চেয়ে আবারও আবেদন করেছিল, আর সেই ডাকে সাড়া দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। পেশোয়ার জালমির CEO জাভেদ আফ্রিদিও তামিমকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। মূলত চোট থেকে সুরক্ষা দিতেই এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সুযোগ দিতেই PSL-এর ছাড়পত্র বাতিল করা হয়েছিল। দেশে ফেরার আগে নিজ দলের হয়ে মোট 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই পেসার। 5.42 ইকোনমিতে নিয়েছিলেন 7 উইকেট। এক ম্যাচে 7 রানে 3 উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন, আর তাতেই এখন নাহিদে মুগ্ধ গোটা পাকিস্তান। এবারের আসরে নাহিদের দলও দারুণ খেলে ফাইনালে উঠেছে। বিশেষ করে অধিনায়ক বাবর আজম বর্তমানে আছেন দারুণ ফর্মে। সরাসরি দল উঠেছে ফাইনালে, তবে গ্র্যান্ড ফিনালেতে তাদের প্রতিপক্ষ ঠিক হবে প্লে অফের পরেই। ফাইনালে বাবরের মারকুটে ব্যাটিং আর নাহিদের বিধ্বংসী বোলিংই হয়ে উঠতে পারে 2017 সালের পর দ্বিতীয়বার ট্রফি জয়ের মূল চাবিকাঠি। তানজিম ঐশী, স্টার নিউজ। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত শব্দ কোনটা এই মুহূর্তে? একটা, সেটা হচ্ছে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের কারণে নাজেহাল হচ্ছে বাংলাদেশের ফুটবল। অভিযোগটা একদমই নতুন না, পুরনো অভিযোগ। তবে এত অভিযোগের মাঝখানেও আশার আলো দেখাচ্ছেন এক ঝাঁক প্রবাসী প্রতিভাবান প্লেয়ারের আগমন। ড্রেসিং রুমের পুরনো সংস্কৃতি ভাঙতে প্রয়োজন একজন দক্ষ মাস্টারমাইন্ড। বাংলাদেশ ফুটবল কি পারবে এই দুইয়ের ভারসাম্য বজায় রেখে একজন সঠিক কোচ খুঁজে নিতে? রহমান পেয়ার জানাচ্ছেন বিস্তারিত। মাঝেও সিন্ডিকেট, জাতীয় দলে ছিল, বয়স ভিত্তিক দলেও রয়েছে। অস্বীকার করার উপায় কি আছে? এটা কোনো গোপন কথা নয়। বাংলাদেশ দলের অধিনায়ক নিজেই বলেছেন সরাসরি ক্যামেরার সামনে, কোনো রাখ ঢাক ছাড়া। আমি বলতে পারি না এটা সিন্ডিকেট, বাট অফকোর্স আমি যখন আসছিলাম প্রথমে, it was 2011, সো আই থিঙ্ক আমি ওই সময় মেনশন করছি এই পডকাস্টে। সো যেটা আমি মেনশন করছি ওয়াজ দ্যাট কিছু প্লেয়ার মনে করছে আমি বাংলা বুঝি না। সো প্র্যাকটিসের সময় ওরা বলছে বিদেশি প্লেয়ার সাথে পাস দিও না। But I didn't mind, I didn't care ওই সময়, to be honest. I was just excited to be at the Bangladesh practice in the squad. So ওই সময় আমি এত খেয়াল করছি না। এই খেলোয়াড়টাকে বল দিও না, এই যে সংস্কৃতিটা চলছে এটা বদলাবে কে? এখানেই আসে একজন মাস্টারমাইন্ড কোচের প্রয়োজনীয়তা। একজন দক্ষ কোচ শুধু ফরমেশন বদলান না, তিনি ড্রেসিং রুমের বিষ বাষ্প সাফ করেন। চেলসিতে যেভাবে হোসে মরিনিও গেলে পুরো ড্রেসিং রুম বদলে যেত, বার্সেলোনায় যেভাবে পেপ গার্দিওলা গেলে খেলোয়াড়রা নতুন মানুষ হয়ে ওঠেন, লিওনেল স্কালোনি যেভাবে বদলে দিয়েছেন আর্জেন্টিনাকে, সেই একটা ম্যাজিকের অপেক্ষায় বাংলাদেশ। কেমন কোচ দরকার? ফুটবলারদের সাথে কি কথা বলছে বাফুফে? যেটা খেলবে এটা ওনার ডিসিশন, বাট অফকোর্স আমার অপিনিয়ন হচ্ছে আলাদা। সো অফকোর্স আমার কিছু ডিসএগ্রিমেন্টস আছে। উনি অ্যাজ আ কোচ, হি হ্যাজ দ্য রাইট টু গিভ হোয়াট এভার হি ওয়ান্টস টু। So that is his decision. Of course, you can agree or disagree, but of course, আমার আলাদা opinion আছে। As a player, you cannot really do anything about it. কারণ উনি কোচ, উনি ডিসিশন করবে, উনি ডিসিশন মেকার। সো উনি স্টাফের সাথে আলাপ করতে পারে, বাট আসলে আমার সাথে এরকম যোগাযোগ হয় না। জাতীয় দলের কোচ নির্বাচন কমিটির প্রধান কামরুল হাসান হিলটনের মতে কোচ নিয়োগে
ফুটবলারদের মতামত মুখ্য নয়, তবে চাইলে হামজা চৌধুরীর মতামত নেওয়া হতে পারে। বাফুফে নিজেও জানে হামজা এখন দলের মেরুদণ্ড, তার মতামত নেওয়া তাই জরুরি। একটা দলকে সম্ভাবনা থেকে সাফল্যে নিয়ে যেতে যা প্রয়োজন তা হলো দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনা দেন সঠিক কোচ। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে একজন বড় মাপের কোচ ভীষণ দরকার, যিনি পুরো ফুটবল সংস্কৃতিটাকে বদলে দেবেন। বছর খানেক আগেও যে দল নিয়ে আলোচনা মানে ছিল আক্ষেপের গল্প, সেই দল আজ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মহাদেশীয় ফুটবলে নিজের জায়গা খুঁজতে শুরু করেছে। অরিজিন ফুটবলারদের আগমন বাংলাদেশ দলে যে অক্সিজেন এনেছে তা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে একটা রেনেসা চলছে। এই রেনেসার নাম হলো অরিজিন ফুটবলার। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, রোনান সুলিভান, ডেকলান সুলিভান, জিদান ইউসুফ, ট্রেভর ইসলাম, অরিজিন ফুটবলারদের তালিকাটা লম্বা হচ্ছে। এই প্রবাসী যোদ্ধাদের সঙ্গে যদি যোগ হয় দেশি প্রতিভাবান ফুটবলারদের সংমিশ্রণ, তাহলে যে দল তৈরি হবে তা কেবল দক্ষিণ এশিয়ায় নয়, এশিয়ার মানচিত্রেও আলোচনার কেন্দ্রে আসতে পারে। তবে সেই স্বপ্নের দরজা খুলতে হবে একটাই চাবিকাঠি দিয়ে, সঠিক কোচ। পটেনশিয়াল আছে, কিন্তু পটেনশিয়াল রেজাল্টে পরিণত হয় শুধুমাত্র সঠিক নেতৃত্বে। আগামী 2 বছর বাংলাদেশ ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, নয়তো মিসড অপরচুনিটি। কোচ নির্বাচন কমিটির প্রধান কামরুল হাসান হিলটন জানিয়েছেন, আমরা কোচদের কাছ থেকে বেতন জানতে চেয়েছি, কার কি চাহিদা এবং কবে থেকে কাজ করতে পারবেন। কোনো কোচ যদি $1,00,000 বেতন দাবি করেন তা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা $25,000 থেকে $30,000 মধ্যে থাকতে চাই। 22 জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নামগুলোর মাঝে আগ্রহের কেন্দ্রে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল, নেইমারের সহকারী বাংলাদেশের রবিন মিয়া। তিনি জানিয়েছেন, নেইমারের রিকমেন্ডেই হামজা সমিতিদের কোচ হতে বাফুফেতে সিভি পাঠিয়েছেন মিকেল। নেইমারের বাবার সম্মানে বেতন কমাতে রাজি তিনি। সুযোগটা কি বাংলাদেশ লুফে নিতে পারবে? রহমান পেয়ার, স্টার প্লে। একের পর এক অরিজিন ফুটবলার আসছে বাংলাদেশে। হামজা সমিতদের কারণে এখন বাংলাদেশ ফুটবল একটা টপ ব্র্যান্ড। এই উত্থানের পেছনে রয়েছে দেশের ফুটবল ফ্যান গ্রুপগুলোর অবদান। তারা কোচ হিসেবে কাকে চাইছে? রোজারিও মিকেল অথবা রোজারিও মিখাইল, যেটাই বলি না কেন, বাংলাদেশের কোচ হিসেবে অধিকাংশ ফ্যানের পছন্দই হচ্ছে এই ব্রাজিলিয়ান মাস্টার মাইন্ড। বাফুফের কাছে তাদের একটা চাওয়া, কোচ বাছাইয়ে যেন থাকে স্বচ্ছতা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, এর পেছনে বড় একটা অবদান ফুটবল ফ্যানদের। আল্ট্রাস, সেভ বাংলাদেশ ফুটবল, ইউনিয়ন বেঙ্গলের মতো ফ্যান গ্রুপগুলো দেশের ফুটবলের উন্মাদনা নিয়ে গেছে উচ্চ পর্যায়ে। বাফুফের কোচ নিয়োগ নিয়ে কি ভাবছে এসব ফ্যানরা? এই সিলেকশন কমিটির প্রতি আসলে আমাদের সাপোর্টার্স যারা আছে তাদের তেমন একটা আশা নেই। খুঁজতেছে সাবকন্টিনেন্টে কে ভালো ভাই। আপনি হচ্ছে হামজা সমিতকে নিয়ে আছেন, আপনি অ্যাডামকে নিয়ে চিন্তা করতেছেন, আপনি হচ্ছে ডেকলানকে নিয়ে চিন্তা করতেছেন। আপনি যদি এখন সাফ নিয়ে চিন্তা করেন, সাবকন্টিনেন্টে আপনি ভালো কোচ খুঁজতেছেন বা এখানে ভালো পারফর্ম করছেন, সেক্ষেত্রে কখনোই সম্ভব না। বয়সের ক্রাইটেরিয়া না দিলেই পারতো। আর এশিয়ান লেভেলে ভালো বাংলাদেশ যেহেতু এখনও পর্যন্ত এশিয়াতে কোয়ালিফাই করতে পারে নাই, শুধুমাত্র সাফের বাউন্ডারিতে আছে, এখন থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। ফ্যানদের মতে শুধু হাই প্রোফাইল আর বেশি স্যালারি দিয়ে কোচ আনলেই লাভবান হবে না দেশের ফুটবল। পর্যাপ্ত মাঠ আর উন্নত ডোমেস্টিক লিগ না থাকলে সবই যাবে বৃথা। স্টেডিয়াম দরকার, আমার স্ট্রাকচার দরকার, আমার ওই লেভেলে একটা ডোমেস্টিক লিগ দরকার। কারণ ডোমেস্টিক লিগ ভালো না হলে একজন হাই প্রোফাইলের কোচ কখনো প্লেয়ার টেনে আনতে পারবে না। আমাদের যে লেগিংসগুলো আছে এগুলো ধরতে হবে। আমাদের এমন একজন কোচ লাগবে যে গার্ডসোলা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল যে আমাদের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবে। প্রায় 300 সিভি থেকে যে 22 জনের শর্টলিস্ট করেছে বাফুফে, সেখানে বেশি আলোচিত হচ্ছে বেয়ার্ন স্টার্ক, রোজারিও মিকেল ও ইগোর স্টিমাসের নাম। তাদের মধ্যে নেইমারের সাবেক কোচ রোজারিওকেই এগিয়ে রাখছেন অধিকাংশ ফ্যান। ব্রাজিলের মতো দলের কোচিং করিয়েছে এবং সে অলিম্পিক দলের কোচ ছিল। রোজারিও আমার মনে হয় ভালো করবে বাংলাদেশে। ব্রাজিলকে অলিম্পিক জেতানো একজন কোচ বাংলাদেশের জন্য সিভি টপ করছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা নিউজ।
ভালো ফলাফল আনতে একজন ভালো কোচের বিকল্প নেই, তাই ফুটবল ফ্যানদের আশা বাফুফে এমন কাউকে নিয়োগ দেবে যার হাত ধরে এশিয়ান কাপ এবং বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। কথা রেখেছে বর্তমান সরকার। আগামী 2 মে হতে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যেখানে অংশ নিতে আবেদন জমা পড়েছে 1,60,779টি। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের নিয়ে হবে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি। বাছাইকৃত অ্যাথলিটদের বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করার কথা জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অপেক্ষায় গণমাধ্যম, অপেক্ষায় একটা সিদ্ধান্ত জানার। অবশেষে বৈঠকে এলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া কার্ড, ক্রীড়াবৃত্তির পর এবার নতুন করে স্পোর্টস নিয়ে নতুন সিদ্ধান্ত। আগামী 2 মে একযোগে 10টা অঞ্চলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 2 মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কুড়ি স্পোর্টস। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে 8টা ইভেন্টে জমা পড়েছে 1,60,000-এরও বেশি আবেদন। এখান থেকেই বাছাইকৃত অ্যাথলেটরা ভবিষ্যতে বিকেএসপিতে সুযোগ পাবেন। আমরা অত্যন্ত সুসংগঠিত একটি কাঠামোর মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালনা করব। একদম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা এবং আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে সরকার। 495 জন ক্রীড়া অফিসারের মাধ্যমে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর নতুন করে স্পোর্টসের মাধ্যমে পাইপলাইন সমৃদ্ধ হবে, এমনটাই সবার প্রত্যাশা। তানজিম ঐশী, স্টার নিউজ। পিএসজি বায়ার্ন থ্রিলারের পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আর ইংলিশ ক্লাব আর্সেনাল। ওয়েন্দা মেট্রোপলিতানোয় বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ। তার মানে আর কিছুক্ষণ পরে এই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ। এখনও চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিততে পারেনি এই দুই দলের কোনোটাই, কিন্তু দুদলই কিন্তু ফাইনাল খেলেছে। তাই এই দুই দল, তার মানে মিকেল আর্তেতা এবং সিমিওনের সামনে এখন একটাই লক্ষ্য, ফাইনালে ওঠা এবং ফাইনালে উঠে সেখানে শিরোপা জেতা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদ। 2014 ও 2016 দুইবার ফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয় দিয়েগো সিমিওনেকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাটলেটিকো মাদ্রিদই একমাত্র দল যারা 3বার ফাইনাল খেলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। তবে এবার সেই স্বপ্ন দেখতেও পারে লস রোজি ব্লাঙ্কোস, কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। তবে ফাইনালে ওঠার দৌড়ে তাদের ডিঙাতে হবে আর্সেনালের বাধা। এই মৌসুমে তাদের ট্রফি জয়ের আশা টিকে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগে, অন্যথায় টানা 5 মৌসুম থাকতে হবে ট্রফিহীন। তবে এমন পরিস্থিতিতেও চাপ অনুভব করছেন না দিয়েগো সিমিওনে। এটা আমাদের ওপর কোনো চাপ নয়, এটা একটা দায়িত্ব, একটা বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আশা, যা অ্যাটলেটিকো আগে কখনো অর্জন করতে পারেনি। দিন শেষে এটা ফুটবল ম্যাচ এবং ফুটবলাররাই ফল নির্ধারণ করে। আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আর্সেনালের জন্য সুসংবাদ, দলটির অন্যতম বড় তারকা বুকায়ো সাকা ইনজুরি কাটিয়ে ফিরেছেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিক্টর ইয়োকেরেসদের নিয়ে তাই শক্তিশালী আক্রমণ ভাগ পাচ্ছে মিকেল আর্তেতা। ইউরোপ সেরার এই প্রতিযোগিতাটিতে এখনও শিরোপা জিততে পারেনি গানাররাও। 20 বছর আগে ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে 2-1 গোলে হারে আর্সেনাল। এর আগে 2018 সালে ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে যায় মিকেল আর্তেতার দল। তাই এবার ইংলিশ জায়ান্টদের সুযোগ সেমিফাইনালেই প্রতিশোধ নেয়ার। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। খেলাও থামবে না, খবরও না। আগামীকাল দুপুর 1:30টায় এবং রাত 10টায় স্টার প্লাস। স্টে টিউন, স্টে সেফ।